আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকে আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এই যে যারা ভোট দিয়েছেন, যারা অন্য দলকে ভোট দিয়েছেন কিংবা কাউকেই ভোট দেননি, এই যে তারেক রহমান সুনির্দিষ্টভাবে বললেন যে কাউকেই ভোট দেননি, এটা নিয়ে কোনো দ্বিধা সংশয় বা লুকোছাপার ব্যাপার নাই যে তারেক রহমান সরাসরি এই কথাটা বলবার সময় আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে খুব শিগগিরই আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসার, সে বার্তা দিতে তিনি সম্ভবত একেবারেই রাগঢাক করতে চাইছেন না। আসলে তারেক রহমান শুধু যে নির্বাচনের পরে এ বিষয়টায় খোলামেলা বক্তব্য রাখা শুরু করেছেন বা ইঙ্গিত দিচ্ছেন সরাসরি তাই নয়, তিনি কিন্তু মনে করে দেখুন নির্বাচনের আগেও যতগুলো বিদেশি সংবাদ মাধ্যমের সামনে তাকে এই প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ, এ বিষয়টি তিনি কিভাবে দেখেন, কিংবা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরে আসলে ব্যাপারটাকে তিনি কিভাবে দেখেন, এই সব প্রশ্নেরই তিনি খুব স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছেন। মানে একই রকম উত্তর তিনি বারবার সংবাদ মাধ্যমগুলোকে দিয়েছেন ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিতে, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিতে এবং বার্তা দিতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে বিএনপি তাদের জন্য জামায়াতে ইসলামীর চেয়ে অনেক নিরাপদ একটা চয়েস, একটা পছন্দ, এবং বিএনপি চির প্রতিদ্বন্দ্বী হলেও রাজনীতিতে শেষ পর্যন্ত বিএনপি, তারেক রহমান তারা নির্বাচিত হয়ে এলে আওয়ামী লীগের জন্য একটা প্রকৃত রাজনৈতিক পরিসর তারা আবারও তৈরি করবেন। টাইম ম্যাগাজিন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাময়িকী, তার সঙ্গে যখন তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন এবং তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের ওপরকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে, সাংবাদিক লিখেছিলেন যে তিনি সরাসরি সে প্রশ্নের উত্তর দিতে রাজি হন নাই, কিন্তু তিনি সরাসরি এ কথাটা বলেছেন যে তারেক রহমান বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের ওপরেই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে বিশ্বাস করেন না, এ বিষয়ে তার একটা আদর্শিক অবস্থান আছে। কারণ আজকে যদি একটি দলকে নিষিদ্ধ করা হয় তাহলে মনে রাখতে হবে কালকে তার দল অর্থাৎ বিএনপিকেও সেই একইভাবে নিষিদ্ধ করে ফেলা যায়। এমনকি 2024-এর ভয়াবহ রাজনৈতিক বিভক্তি এবং চাপের সময়ও যখন দোর্দণ্ড প্রতাপে হাসনাতরা দাপিয়ে বেড়াচ্ছেন, তখনও কিন্তু বিএনপি তার জনশক্তি নিয়ে বা তার আওয়াজ এবং সমর্থন নিয়ে ওই যে আওয়ামী লীগকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করে ফেলতেই হবে সে দাবির সঙ্গে একমত হয়নি। কাজেই বিএনপি তার এই অবস্থানে পরিষ্কার ছিল। এমনকি 75-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রেসিডেন্ট জিয়ার সময়কার ভয়াবহ প্রতিকূল পরিবেশেই কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হতে পারে। আবার মনে রাখতে হবে সেই প্রেসিডেন্ট জিয়ার আমলেই স্বাধীনতা যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তারাও আবার রাজনীতিতে ফিরে আসার অনুমোদন পায়, দেশে ফিরে আসেন এমনকি গোলাম আজম পর্যন্ত। কাজেই বিএনপির এই আদর্শিক অবস্থান কিন্তু প্রেসিডেন্ট জিয়ার আমলের, যে তারা কোনো দলের ওপরেই রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে না, সকল মত পথের ব্যক্তিকেই তারা রাজনীতি করতে দেয়। কাজেই তারেক রহমানের জন্য এই অবস্থান নেওয়াটা সেভাবে বিএনপির রাজনৈতিক দিক থেকে দেখলে সেভাবে অস্বস্তিকর নয়। আর তারেক রহমান জানেন যে 2024-এর আগস্ট থেকে একেবারে 25-এর ডিসেম্বরে তিনি দেশে পা রাখার আগ পর্যন্ত তার দলকেও মাইনাস করে ফেলার যে সর্বাত্মক এক রকমের প্রচেষ্টা, ষড়যন্ত্র চলছিল। রাজপথে তো বলা হচ্ছিল ফ্যাসিবাদ বিদায় করেছি, এবার চাঁদাবাজ বিদায় করব, হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও দেশে আসতে দেব না, হাসিনাকে তাড়িয়েছি, বিএনপিকেও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করব, এসব কথা তো এমনকি নির্বাচনী জনসভায় ভোটের আগের দিন পর্যন্ত হয়েছে। সে অবস্থায় তারেক রহমান জানেন যে যেই -2 পরিকল্পনা সেই 2007 থেকে চলছে, তাতে তাকে কত পক্ষকে বুঝিয়ে রীতিমতো এক রকমের সমঝোতায় এসে এবং তিনি কি আলাদা রাজনীতি তৈরি করবেন সেসব বিষয়ে এক রকমের প্রতিশ্রুতি দিয়ে
কিভাবে বাংলাদেশে শান্তি আনবেন, স্থিতিশীলতা আনবেন, সেসব বিষয়ে এক রকমের সুস্পষ্ট বার্তা প্রতিশ্রুতি দিয়ে তবে তাকে দেশে ফিরতে হয়েছে। আর তিনি যাদের গুপ্ত বলেন, মানে জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা, এরা এখনো বিরোধী দলে যতটা অসন্তুষ্ট তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায়, বিএনপির এমপিরা এবং জুলাই সনদটা ঝুলে পড়ার পর তারা যেমন অসন্তুষ্ট হয়ে আছেন এবং এখন জামায়াতের আমির রাস্তা ঝাড়ু দিয়ে সময় ক্ষেপণ করছেন বটে, কিন্তু রোজার পর যখন বাংলাদেশে আবার নাকি আন্দোলনের মৌসুম, মানে একটা ঐতিহাসিকভাবে আন্দোলনের মৌসুম, সে সময় থেকেই এই বিরোধী দল যে আবারও এক রকমের চাঙা হয়ে উঠবে, তাদের জায়গা ক্ষমতায় আবারও নিশ্চিত করতে, মানে তারা তো 18 মাস ধরে ক্ষমতায় ছিল, কাজেই তাদেরকে ক্ষমতাচ্যুত করে যে তারেক রহমান সরকার, তাকে যে সংসদে, রাজপথে, সরকারে কোথাও তারা শান্তিতে থাকতে দেবেন না, তিনি যদি রাজনৈতিক সমীকরণটা পাল্টে না ফেলেন, তিনি যদি জোর জবরদস্তির রাজনীতি শেষ না করেন, সেটা তারেক রহমান ভালো মতো বোঝেন। তারেক রহমান সে বার্তায় তার প্রথম ভাষণে স্পষ্ট করেছেন। তারেক রহমান সবাইকে নিয়ে বাংলাদেশ, সবাইকে নিয়ে শান্তি, শান্তি, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। 25শে ডিসেম্বর দেশে ফিরেই তার মানে স্বাগত জানানোর সম্বর্ধনার যে সভা, সেখানে যেমন সে ঘোষণা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণেও তিনি উল্লেখ করেছেন, সরাসরি বলেছেন, আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার, প্রতিটি নাগরিকের জন্যেই। এই দেশকে আমরা একটা নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটা স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। এখন কেউ যদি মনে করেন যে এটা হচ্ছে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেমনটা জামায়াতে ইসলামীর নেতারাও বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতারাও বলেন, বিএনপি প্রধান তারেক রহমানও সে সুরেই বলেছেন, ভেবে নিয়েছেন যে সকল দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষের মানুষ তাদের ভোটার হয়ে গেছেন, তাদের সমর্থক হয়ে গেছেন, সেটা যাতে এই নিয়ে যাতে কোনো কনফিউশন, সংশয় তৈরি না হয়, তারেক রহমান তার বক্তব্যটাতে শেষ করেন একটা সুস্পষ্ট বার্তা দিয়ে, যেটা আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, ভোটারদের জন্য সবচেয়ে বড় বার্তা, যে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরিতে কোনো বাধা দেবেন না, তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির সুযোগ দেবেন এবং সেটা খুব শিগগিরই। তারেক রহমান তার বক্তব্যের শেষে বলেন যে সরকার প্রধান হিসেবে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি, অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান। বিএনপি সরকার বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার, এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসেবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান। এই যে যারা ভোট দিয়েছেন, যারা অন্য দলকে ভোট দিয়েছেন কিংবা কাউকেই ভোট দেননি, এই যে তারেক রহমান সুনির্দিষ্টভাবে বললেন যে কাউকেই ভোট দেননি, এটা মানে এটা নিয়ে কোনো দ্বিধা, সংশয় বা লুকোছাপার ব্যাপার নাই, যে তারেক রহমান সরাসরি এই কথাটা বলবার সময় আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন। কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল, আওয়ামী লীগ ভোটাররা ব্যাপক হারে কথা বলছিলেন যে তাদের মার্কা নাই, নৌকা মার্কা নাই যে ব্যালটে, সেখানে তারা ভোট দিতে গিয়ে কি করবেন। এরপর আওয়ামী লীগের একটা অংশ ভোট দিতে গেছেন বিএনপিকে জামাত ঠেকাতে, এবং সে ভোট বিএনপির এরকম একটা নির্বাচনে কতটা কাজে এসেছে সেটাও তারেক রহমান জানেন। মানে তাদের এই যে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার যে নির্বাচন, সে নির্বাচনে সে ভোট কতটা কাজে এসেছে সেটা যেমন তারেক রহমান জানেন, বিপুল সংখ্যক মানুষ যে ভোট দিতে আসেন নাই সেটাও তারেক রহমান জানেন এবং স্বীকার করতে তিনি পিছপা হন নাই। সেটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য। দেখেন,
বিএনপির বিদ্রোহী নেত্রী রুমিন ফারহানা তিনি শপথ গ্রহণের পরেই দেখছিলাম বলছিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে যে অন্তত 30% মানুষ তো ভোট দেয় নাই এবার, কারণ আওয়ামী লীগের অন্তত 30% ভোটার আছে। কাজেই তিনি ওই যে বিএনপির সংসদ সদস্য হয়ে 2018 নির্বাচনের পর সংসদে এসেছিলেন আর এ দফায় 2026 সংসদে যাচ্ছেন, তিনি বলছেন এই দুই নির্বাচনের মধ্যে আর এই দুই সংসদের মধ্যে তিনি তো কোনো তফাৎ দেখছেন না। তাহলে এই আলাপটা যে রাজনৈতিক পরিসরে আছে সেটা তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী স্বীকার করেন, এবং যারা ভোট দিতে চান নাই তাদের যদি তিনি প্রধানমন্ত্রী হয়ে উঠতে না পারেন তাহলে যে তিনি আসলে সরকারে সংসদে কোথাও স্থিতিশীলতা পাবেন না, একটা সবার সরকার না হয়ে উঠতে পারলে একটা স্থিতিশীলতা দিতে পারবেন না নিজে যেমন জনগণকে, তেমনি তিনি প্রধানমন্ত্রী হয়ে আসলে স্বস্তিতে বসতে পারবেন না, সরকারটা গুছিয়ে নিতে পারবেন না। তারেক রহমান স্পষ্ট সেটা বোঝেন। তার আওয়ামী লীগকে প্রয়োজন, আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে ফেরানোর প্রয়োজন। সে কারণেও তারেক রহমানকে ভোটের পর যে সংবাদ সম্মেলন তিনি করলেন দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আপনি আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের ব্যাপারে কি ভাবছেন, কিভাবে রিকনসিলিয়েশন করবেন, মানে সমঝোতার পরিবেশ, সহাবস্থানের পরিবেশ কিভাবে তৈরি করবেন। দুটো তিনটে শব্দে ইংরেজিতে উত্তর দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন থ্রু রুল অফ ল। শুনে আসি কি বলছেন তিনি। With the many people in Bangladesh who remain supporters of the Awami League, what are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. Thank you. Thank you. তো এই আইনের শাসনের মাধ্যমে যে তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফেরবার পরিসর করে দেবেন, সেটাই আসলে তার স্ট্র্যাটেজি। এই যে আইনের শাসনের মাধ্যমে একটা সমঝোতার পরিবেশ, সকলের সহাবস্থানের পরিবেশ তিনি তৈরি করবেন, সে কথাটাও কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে পরিষ্কার করে বলেছেন। তিনি বলেছেন দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। এই যে থানার পর থানাতে অজ্ঞাতনামাদের মামলায়, মানে কোনো একটি জুলাই হত্যা, যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যারা হত্যার শিকার হয়েছেন সেই পরিবারের সদস্যরা বলছেন তারা মামলা দেন নাই, এমন সব মামলায় অনেক ক্ষেত্রে যিনি নিহত হয়েছেন সেই ব্যক্তি নিজে এসে সংবাদ মাধ্যমের সামনে বলছেন তিনি নিহত হন নাই, এমন সব হত্যা মামলা সাজিয়ে যে শত শত আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক ভোটারদেরকে এলাকা ছাড়া করে ফেলা হয়েছে 18 মাস ধরে, গ্রেফতারের পর গ্রেফতার করে 18 মাস ধরে জামিনবিহীন অবস্থায় তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে। এই যে একটা আইনগতভাবে মানবেতর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আসিফ নজরুলের আমলে আর ইউনূসের আমলে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আর আসিফ নজরুল আইন উপদেষ্টা তারা এসে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছেন যে তারা হুঁশিয়ার করে দিয়ে বলতে চান যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত কারো যাতে জামিন না হতে পারে। তারেক রহমান বারবার তাই সমাধান দিচ্ছেন থ্রু রুল অফ ল। তার মানে একদিকে আদালতে জামিন হওয়া শুরু হবে, এর নমুনা দেখা যাওয়া শুরু হয়েছে, সাবেক এমপি সহ কয়েকজন এরই মধ্যে জামিন পেয়েছেন। এটা একেবারেই মানে ঘটছিল না কোনোভাবেই, মানে আনপ্রেসিডেন্টেড ছিল ইউনূস সরকারের আমলে। এবং তিনি বলছেন থ্রু রুল অফ ল, তার মানে মিথ্যা মামলার অবসান হবে। খুলনায় হত্যার মামলায় ঢাকার কোনো একটি ওয়ার্ডের সব আওয়ামী লীগ নেতাদের মামলা দিয়ে রাখা হয়েছে, এমন যে সব উদ্দেশ্যমূলক মামলা সেসবের অবসান ঘটবে। এবং অন্যদিকে বিচারের মতো বিচার চলতে থাকবে, কিন্তু আওয়ামী লীগ আমলে বিএনপি নেতারা যেমন মানে এক একজনের বিরুদ্ধে শতাধিক মামলা থেকেছে, কিন্তু তারা গ্রেফতার হয়েছেন, জামিন পেয়েছেন, গ্রেফতার হয়েছেন, জামিন পেয়েছেন, আদালতে হাজিরা দিয়েছেন মাসের পর মাস, মাসের পর মাস, কিন্তু জামিনে থেকেছেন। বিএনপি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছে, রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেছেন তারা, এবং তারা তাদের দল সংগঠনকে চাঙ্গা রাখতে পেরেছেন। তারেক রহমান ঠিক সেই ব্যবস্থায়
আওয়ামী লীগের জন্য করে দেবেন, তার প্রথম ভাষণে সেটা একেবারে পরিষ্কার। আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরে ফেরার ব্যবস্থা তারেক রহমান তার রাজনৈতিক আদর্শ এবং তার রাজনৈতিক নিরাপত্তার জন্যই করবেন, সেটা নিশ্চিত। দেশের প্রয়োজনে কেন আওয়ামী লীগকে আধুনিক হতে হবে, একটি খোলা আলাপ। আমি আওয়ামী লীগের কেউ নই, আওয়ামী লীগের সাথে আমার কোনো অফিসিয়াল সম্পর্ক নেই, কিন্তু বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িক শক্তি উত্থানের বিপরীতে আমার একান্ত চাওয়া বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল এবং মধ্যপন্থার রাজনৈতিক দল, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই দুটি রাজনৈতিক দল দৃঢ়ভাবে আমাদের সমাজে অবস্থান করুক এবং বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হোক। আর আমাদের মতো ব্যক্তি, আমাদের মতো মানুষ কখনো রাজনীতি করতে পারবে না, কারণ আমরা কোনো তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় হাজির হতে পারবো না, কারণ বাংলাদেশের রাজনীতি তেলের ড্রাম নির্ভর। যাই হোক, যে কথাটা বলতে এসছি মূল কথায় আসি। গতকাল যখন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ ওপেন হবার খবর সংবাদ মাধ্যমে এলো, তার আগের দিন এটি ওপেন হয়েছে, তখন আমার মনে হলো যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডিজিটালি আসলে বাংলাদেশ কোথায় ছিল এবং আওয়ামী লীগ সরকারের ডিজিটাল হ্যান্ডেলটা কেমন করে করেছিল। আমি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বিষয়গুলো ভাবতাম এবং দেখতাম এই জায়গায় যথেষ্ট শূন্যতা ছিল। যে একজন নীতি নির্ধারক, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের, সেটি প্রধানমন্ত্রী না হলে প্রধানমন্ত্রীর ওই লেভেলের প্রধানমন্ত্রী হায়ারার্কি অনুযায়ী যদি দ্বিতীয় নম্বরে হন বা ওই দ্বিতীয় তৃতীয় বা ওয়ান এইরকম লেভেলে, আমি কিন্তু এই কথাগুলো বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আমাদের পরামর্শ তো আসলে কেউ শুনবে না। কিন্তু তারপরেও কথা বলতে হবে, পরামর্শ। এই যে এখন যে আমি আলাপটা করছি, এই আলাপটার অর্থ কি, এই আলাপটার ফিডব্যাক কি? হ্যাঁ, অনেক আওয়ামী লীগের নীতি নির্ধারক দেখবেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও হয়তো দেখবেন, কিন্তু আমাদের এই কথাগুলোর মূল্যায়ন কতটুকু হয় বা হবে সেটি বিবেচ্য বিষয়। মূল্যায়ন যদি হতো তাহলে হয়তো দেশ, সমাজ, রাজনীতি ভিন্নভাবে লিখতে হতো রাজনীতির ইতিহাস। যাই হোক, ডিজিটাল বাংলাদেশ একটি স্লোগান যা গত 1.5 দশকে আমাদের যাপিত জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে হাইটেক পার্ক, ফাইবার অপটিক কেবল আর ফ্রিল্যান্সারদের জয়গান, অথচ এই বিপ্লবের যিনি প্রধান কারিগর, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে রাজনৈতিক দল, সেই দলটির ভেতরে তাকালে আমরা এক অদ্ভুত বৈপরীত্য দেখতে পাই। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্ন, অন্যদিকে সাংগঠনিক কাঠামোর সেই মানধাত্তার আমলের অ্যানালগ রীতি। আমি এগুলো নিয়ে এর আগেও আলাপ করেছি, বিশেষ করে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া, আওয়ামী লীগের দল, আওয়ামী লীগের এই যে গত 1.5 বছর আওয়ামী লীগ পতন হয়েছে, দল আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, কিংবা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আমি ধরে ধরে আওয়ামী লীগের যে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, বিএনপি বলুন, জামাত বলুন, আমি তাদের পেজ ধরে ধরে আলাপ করেছি এর আগে কন্টেন্টে, যে আওয়ামী লীগ এই জায়গায় কতটা পিছিয়ে। আজকে আবারও আলাপ করতে এসেছি সেই বিষয়গুলো নিয়ে। আজকের আলোচনায় আমরা একটি কঠিন কিন্তু জরুরি প্রশ্ন তুলব। ডিজিটাল বাংলাদেশের রূপকার আওয়ামী লীগ নিজেই কি অ্যানালগ লাইফস্টাইলের বৃত্তে বন্দী? আজও দলটি ডিজিটাল কানেক্টিভিটিতে পিছিয়ে। আজ আমরা কথা বলবো উত্তরণের পথ নিয়ে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নরেন্দ্র মোদী কিংবা ইলন মাস্ক, সবারই শক্তির অন্যতম উৎস তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অথচ বাংলাদেশের সফলতম সময়ের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ প্রধানের কোনো ভেরিফাইড ব্যক্তিগত অ্যাকাউন্ট তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ছিল না, আজও নেই। কিন্তু কেন এই বিমুখতা? বিশ্ব যখন এক্স বা সাবেক টুইটার বা ফেসবুকের একটা পোস্টে কূটনীতি নিয়ন্ত্রণ করছে, তখন আওয়ামী লীগ কেন কেবল প্রথাগত প্রেস রিলিজের উপর নির্ভর করে রইল? আমার প্রশ্ন ছিল, গত সরকারের আমলেও আওয়ামী লীগ প্রধান বা সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি তথাকথিত প্রেস উইং ছিল। আজকের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের শুধুমাত্র কি প্রেস উইংয়ে সীমাবদ্ধ থাকলে হয়? হয় না। আজকে লাগে, আজকের পৃথিবীতে লাগে মাল্টিমিডিয়া উইং। কিন্তু আমরা বিগত সরকারের
সময়ে দেখেছি মাল্টিমিডিয়া উইংহীন একটি সরকার, 16 বছরের সরকার। আজকে হঠাৎ করে আওয়ামী লীগের পতন হয়েছে কেন? আজকে এই জিনিসগুলো ধরে ধরে যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্লেষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার উত্তরণ ঘটবে না, আপনি পিছিয়ে থাকবেন, এগোতে পারবেন না। আজকে বিশ্লেষণের প্রয়োজন এসে পড়েছে, আজকে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এগুলো বিশ্লেষণের প্রয়োজন এসে পড়েছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এসে পড়েছে। ডিজিটাল কানেক্টিভিটি না থাকায় সরাসরি সাধারণ মানুষের সাথে নেতার যে আত্মিক যোগাযোগ, তাতে একটা বিশাল দেওয়াল তৈরি ছিল এবং এই দেয়ালের কারণে নেতা আসলে তার দৃষ্টি কখনোই বাইরে যেত না। যখন আপনার নিজের কোনো প্ল্যাটফর্ম নেই তখন আপনার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা বা তথ্য গুজব রোখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। 1.5 বছর আগে ক্ষমতা হারানোর পর এই অভাবটা আরো প্রকটভাবে ধরা পড়েছে। ডিজিটাল বাংলাদেশ মানে শুধু মানুষের হাতে স্মার্টফোন তুলে দেওয়া নয়, ডিজিটাল বাংলাদেশ মানে নেতার সাথে জনগণের সরাসরি ডিজিটাল সংযোগ। আমরা এখন ডাটা সায়েন্স আর এআই এর যুগে বাস করছি। ডাটা বলছে মানুষ কি চায়, তরুণ প্রজন্ম কি ভাবছে। আওয়ামী লীগের বড় একটি অংশ আজও অ্যানালগ যুগে গোয়েন্দা রিপোর্ট বা তৃণমূলের পকেট নেতাদের তথ্যের উপর নির্ভরশীল। কিন্তু ডিজিটাল যুগে মানুষের পালস থাকে কমেন্ট বক্সে, ট্রেন্ডিং হ্যাশট্যাগে এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্সে। ডিজিটাল কানেক্টিভিটি থাকলে বোঝা যেত তরুণরা কোন বিষয়ে ক্ষুব্ধ, কেন তারা ব্যবধান তৈরি করছে। অ্যানালগ লাইফস্টাইল ধারণ করে আপনি যখন ডিজিটাল জনগণের উপর শাসন বা রাজনীতি করতে চান তখন সেখানে একটা কানেক্ট ডিসকানেক্ট তৈরি হয়। এই বিচ্ছিন্নতায় হয়তো 1.5 বছর আগে সেই রাজনৈতিক পট পরিবর্তনের অন্যতম কারণ ছিল। জনগণের সাথে ডিজিটাল আত্মার যোগাযোগ না থাকলে পালস বোঝা অসম্ভব। আজকে ভাবতে বড় অবাক লাগে, আওয়ামী লীগ দেশকে ডিজিটাল করেছে কিন্তু নিজেদেরকে ডিজিটাল করতে পেরেছে? পারেনি। উত্তর এক কথায় যদি বলি, অন্যদিকে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো, বিএনপি বলুন কিংবা চরম সাম্প্রদায়িক শক্তি জামাতে ইসলামী বলুন, জামাতে ইসলামী এই জায়গায় বহু বহু এগিয়ে। দাপ্তরিক কাজে অটোমেশন হয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আজও সেই পুরনো আমলের অ্যানালগ শৃঙ্খলা আটকে। ডিজিটাল মানসিকতা মানে স্বচ্ছতা, দ্রুত প্রতিক্রিয়া এবং ফিডব্যাক গ্রহণ করা। দলের ভেতরে তরুণ প্রজন্মের আইটি বিশেষজ্ঞদের জায়গা কোথায়? কেন আজও দলের নীতি নির্ধারণী পর্যায়ে সোশ্যাল মিডিয়ার প্রভাব ছেলে খেলা মনে করা হয়? ডিজিটাল খোলসের ভেতরে অ্যানালগ হৃৎপিণ্ড নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা অসম্ভব। 1.5 বছর ধরে যে দিশেহারা ভাব আমরা দেখছি তার মূলে রয়েছে এই আধুনিক বিশ্বের সাথে খাপ খাওয়াতে না পারার ব্যর্থতা। শুধু ব্যর্থতার কথা বলবো না, উত্তরণের পথ ও আওয়ামী লীগের জন্য দু একটা পরামর্শের কথাও বলবো বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই প্রাচীন দলটি দেশের প্রয়োজনে আজও প্রাসঙ্গিক, কিন্তু প্রাসঙ্গিক থাকতে হলে তাকে বিতর্ক করতে হবে। আওয়ামী লীগের জন্য আমাদের কিছু গঠনমূলক পরামর্শ। শীর্ষ নেতৃত্বের সরাসরি সোশ্যাল মিডিয়া উপস্থিতি নিশ্চিত করতে হবে, যেখানে তিনি সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেবেন, নিজের দর্শন শেয়ার করবেন। কেবল আইটি সেল নয়, একটি শক্তিশালী ডিজিটাল পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক গঠন করতে হবে যারা এআই এবং ডাটা অ্যানালাইসিস ব্যবহার করে জনমত বিশ্লেষণ করবে। সাংগঠনিক চিঠিপত্র থেকে শুরু করে সদস্যপদ সংগ্রহ সবকিছুকে একটা সেন্ট্রাল ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে আসতে হবে। যারা ডিজিটাল ভাষা বোঝেন সেই জেনারেশন জেনজি বা মিলেনিয়ালদের দলের নীতি নির্ধারণী পর্যায়ে নিয়ে আসতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মকে কেবল প্রচারের হাতিয়ার নয়, জনগণের অভিযোগ শোনার মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। পরিশেষে এটুকুই বলবো, দেয়ালের লেখাগুলো পড়ার সময় এসেছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হয়ে অ্যানালগ অন্ধকারে বসে থাকাটা বড়ই ট্রাজিক। 1.5 বছর পার হয়ে গেছে। দিশেহারা ভাব কাটিয়ে উঠতে হলে আওয়ামী লীগকে তার খোলস ভাঙতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আর আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে যদি দলটি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে তবেই আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। মনে রাখবেন, সময় কারো জন্য অপেক্ষা করে না, সেটা অ্যানালগ ঘড়ি হোক কিংবা ডিজিটাল স্মার্ট ওয়াচ। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আওয়ামী লীগ কি পারবে তাদের এই ডিজিটাল অ্যানালগ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে? কমেন্টে আপনার মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্তই।